নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আরও একটি এপিসোডেই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ সরাসরি চলে যাচ্ছে আজকের প্রথম ঘটনা শেয়ার করে নিয়েছেন অরিজিৎ বাবু বালুরঘাট থেকে। উনি লিখছেন, নমস্কার সহেলি, অলৌকিক জোনের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার নমস্কার জানাই। চলে এলাম আরও একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে, যা হবে আমার এই চ্যানেলে প্রচারিত 23 নম্বর ঘটনা। এবার মূল ঘটনা শুরু করা যাক। আমার এই ঘটনাটি একজনের মুখে শোনা। তার নাম হলো মৃণাল মহান্ত। আমাদের বালুরঘাটের কাছেই একটি গ্রামে তার বাড়ি। কিন্তু তিনি সংসার জীবন শুরু করার পর থেকেই খুবই হরিভক্ত হয়ে উঠেছিলেন। তিনি তার স্ত্রী দীক্ষা গ্রহণ করেন এবং সাধু সাধ্বী হয়ে যান। তাদের একটি মাত্রই পুত্র সন্তান। তারা সাধন ভজন নিয়েই থাকত। লোকে সবাই ওনাকে মৃণাল সাধু বলেই ডাকে। তিনি চাষবাস করতেন, জমি জমাও ছিল, আর তার ছেলে কৃষিপণ্য স্টক ব্যবসা করত। আমরা তাদের জমি আমাদের ট্রাক্টর দিয়ে চাষ করে দিতাম। সে প্রায় কম করেও 10 বছর আগের কথা। সেই থেকে তাদের সঙ্গে আমাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক। শুধুমাত্র ব্যবসায়িক না, এই ঘটনাটি আলোচনা করছিলাম, আমি বুঝতেই পারছেন একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেটাই আজ আপনাদের কাছে শোনাবো। মৃণাল সাধু, যিনি শুধু সাধন ভজন নিয়ে চলেন তাই নয়, তিনি যোগ সাধনার দ্বারা অনেক অলৌকিক জিনিস বুঝতে পারতেন এবং দেখতেও পেতেন। কখনো কখনো ধ্যানে বসে তিনি কারোর সম্বন্ধে ভূত ভবিষ্যৎ দেখতে পান। কেউ যদি তাকে এই নিয়ে খুব অনুরোধ করে, তবে হয়তো তিনি তার ভবিষ্যৎ দেখার অনুরোধ রাখেন। কারণ আমি তার এই কাণ্ড কারখানা অনেক সময় প্রত্যক্ষদর্শী ছিলাম। যেদিন আমি এই ঘটনাটি তার কাছে শুনি, সেদিন ছিল অমাবস্যার সন্ধ্যাবেলা। সারাদিন কাজের শেষে সেদিন সন্ধ্যায় তার বাড়িতে চা খেতে খেতে গল্প করতে করতে তার জীবনের অতীতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শুনলাম। তিনি বলতে থাকেন যে এখন আমার যে জমি গ্রামের উত্তর মাঠে আছে, তার পাশে যে ছোট ডোবাটা আছে সেটাকে ভূতকুড়ির ডোবা বলে। কারণ সেখানে গ্রামের অনেকেই সন্ধ্যের পর সেই মাঠের ডোবার পাশ দিয়ে আসার সময় ভয় পেয়েছে। তিনি বলেন যে প্রথম যখন সবার কাছে শুনি, তখন ঠিক বুঝতে পারছিলাম না যে আসলে কি আছে এখানে। সবাই ভয়ে বা পায় কেন, জায়গাটা ভূতকুড়ি বা হয় কেন। লোকজনের কাছে জানতে পারলেন কিছু ভৌতিক ঘটনা। একবার একটি 12-13 বছরের মেয়ে বিকালে খেলাধুলো করতে করতে ওই মাঠের ডোবাতে হাত পা ধুতে নামে। তখন সন্ধে হয়ে আসছিল। তার অন্য বন্ধুরা তখন বাড়ি চলে গেছে। মেয়েটি হাত পা ধুতে নেমে দেখে যে পুকুর পাড়ে একটি বয়স্ক মহিলা হাঁটু ভাঁজ করে মাথাটা হাঁটুর ওপর গুঁজে বসে আছে। মুখটা কোনোভাবেই দেখা যাচ্ছে না যে সে কে। তার চুলগুলো এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে আছে। মেয়েটি সন্ধেবেলায় ওইভাবে ওই মহিলাকে দেখতে বলে, কে গো তুমি? এখানে একলা এভাবে বসে আছো কেন? মহিলাটি মুখ ওভাবেই রেখে তাকে ইশারায় ডাকে। আর মেয়েটিও তার কাছে গ্রামের কোনো বউ হবে এই ভেবে গিয়ে দাঁড়ায়। মেয়েটি যখন তাকে আবার ডাকলো, তখন সে মুখ না সরিয়েই কেমন অদ্ভুত ঠান্ডা গলায় বলল, তোর কি বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে? মেয়েটি সরল মনে বলে ওঠে, হ্যাঁ তা তো লাগেই। বাড়ি গেলেই বাবা এখন জোর করে পড়তে বসাবে, তারপর পড়া ঠিক মতো না হলে মারও জুটবে। সত্যি বাড়িতে খুবই শাসন করে। তখন মহিলাটি ওইভাবেই বলে, মরবি? তাহলে তোকে বাড়ি যেতে হবে না, কেউ শাসন করবে না। এই মরার কথা শুনে এবার মেয়েটি একটু ভয় পেয়ে যায়। সে বলল, না না, আমি বাড়ি যাব, দেরি হলে বাবা মারবে। এই বলে যে সেই ঘুরে পা বাড়াতে যাবে, অমনি ওই মহিলাটি ভয়ঙ্কর আওয়াজ করে বলে উঠল, কোথায় যাবি বাড়িতে? এই যে বললি বাড়িতে ভালো লাগে না, তোকে আর আমি যেতে দেবো না। সেই তার কি ভয়ঙ্কর চেহারা, মুখটা কালো, চোখগুলো টকটকে লাল, যেন জ্বলছে। মেয়েটি ভর সন্ধ্যেবেলায় ওই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে শুরু করে। ঠিক ওই সময় মেয়েটির বাবা তাকে না খুঁজে পেয়ে ডোবার ধারে এসে হাজির হয়ে দেখে যে তার মেয়ে ওখানে অজ্ঞান হয়ে জলের ধারে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যায়। প্রচণ্ড রকম জ্বর আসে। প্রায় 3 দিন জ্বরে অচেতন অবস্থায় থাকার পর তার জ্ঞান ফিরলে সে ওই ডোবার ধারের ঘটনা সব কিছু খুলে বলে। শুনে সবাই বেশ ভয় পেয়ে যায়। ওর বাবা ওই সময় সেখানে না পৌঁছালে যে তার কি হতো
এই ভেবে তার মাও ডুকরে কেঁদে উঠল, আর তার বাড়ি থেকে দূরে খেলতে যাওয়া বন্ধ হলো। এরপর একদিন ওই গ্রামেরই আরেক কৃষক সন্ধেবেলা একবার মাঠের ধান কেটে ওই ডোবার পাশ দিয়ে আসার সময় দেখে যে ডোবার ধারে কে যেন দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। লোকটি সাইকেল ধানের বস্তা চাপিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। ডোবার পাশে এসে কেমন গাটা শিউরে উঠল। সে দেখলো যে একটা সাদা কাপড় পরা কে যেন দাঁড়িয়ে তাকে ডাকছে। সে বলে উঠল, কে ওখানে? কাপড় পরা ব্যক্তিটি কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে, আর চাঁদের আলোয় দেখা যাচ্ছে তার পা দুটো যেন জলের ওপরে, মানে সে যেন জলের ওপরই পা না ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। ভয়ে সে রাম নাম জপ করতে করতে বাড়ি পৌঁছায়, কিন্তু তারপর থেকে সে আর কোনোদিন ওই রাস্তায় আর ফেরেনি। এইরূপ বহু ঘটনা অনেকের সঙ্গে প্রায় ঘটত। এত সব কিছুর পরে মৃণাল সাধু একবার ঠিক করেন যে ওই ভূতকুড়ির ডোবার ধারে সন্ধ্যাবেলা তিনি একবার গিয়ে দেখবেন যে তার জমি ছিল ওই ডোবার ঠিক পাশেই। তাই একদিন তিনি যথারীতি তার মাঠের কাজ শেষ করে বিকেলবেলা ডোবার ধারে গিয়ে ভালো করে দেখলেন যে এর মধ্যে কি আছে, আর কেনই বা লোকে সন্ধ্যাবেলা এখানে আসতে ভয় পায়। তিনি চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে থাকেন, আর সাধনার শক্তিকে কাজে লাগিয়ে তিনি চোখ বন্ধ করে সেখানকার নেগেটিভ শক্তিকে খুঁজতে লাগলেন। সন্ধে নামলে তিনি বুঝতে পারলেন যে একটা গরম হাওয়া কেমন যেন উথাল পাথাল গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে তার পাশে এসে দাঁড়ালো। তিনি চোখ খুলে দেখলেন যে অদূরে আবছাভাবে একটি মহিলার অবয়ব। তিনি বেশ গম্ভীরভাবে তাকে প্রশ্ন করলেন, কে তুমি? কেন এখানকার নিরীহ মানুষদের ভয় দেখাচ্ছ? কি উদ্দেশ্য তোমার? মেয়েটি অট্ট হাসিয়ে যে উত্তর দেয়, তোকে কেন বলবো? মৃণাল সাধু আবার বলেন, না না বললে আমি তোর আস্তানায় এমন কাজ করে দিয়ে যাব এখানে তুই টিকতে পারবি না। তখন তিনি তার দিকে কিছু ক্রিয়া করেন, এমনভাবেই করেন যে ভয় পেয়ে বলতে থাকে, আমি ওই পাশের গ্রামের জমিদার বাড়ির বউয়ের ছোট বোন ছিলাম, ওই বাড়িতেই থাকতাম। আমার জামাই বাবু মানে ওই জমিদার প্রায় মদ খেয়ে আমার উপর শারীরিক নির্যাতন চালাতো। আমার দিদি ভয়ে কিছুই বলতো না। এইভাবে চলতে থাকায় আমি গর্ভবতী হয়ে পড়ি। সেই শুনে লোকলজ্জার ভয়ে জামাইবাবু আমাকে কুলোটা বলে বাড়ি থেকে দূর করে দেয়। আমি মনের দুঃখে এখানে এসে আত্মহত্যা করি। আমার আত্মার কোনো সদ্গতি হয়নি। এই বলে সে কাঁদতে থাকলো। তখন মৃণাল সাধু বুঝতে পারলেন যে পাশের গ্রামের খাসপুরের জমিদারের কথা সে বলছে। সেই জমিদারের উত্তর পুরুষরা আজকে ভিটে মাটি বেচে কে কোথায় যে চলে গেছে তার কোনো খবর নেই। সব শুনে তিনি বললেন যে ঠিক আছে, তোর মুক্তির ব্যবস্থা আমি করব, কিন্তু তুই কাউকে ভয় দেখাবি না। মেয়েটি রাজি হয়। এরপর সাধু একদিন ওখানে হোমযজ্ঞ করে, মেয়েটির শান্তি সুস্থায়নের ব্যবস্থা করে। তারপর তার চির মুক্তির ব্যবস্থা হয়। বলা বাহুল্য এরপর থেকে আর কোনোদিন কারোর সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ডোবার ধারে ঘটেনি। তো আজকে এই ছিল আমার শোনা একটা সত্য ঘটনা। ডোবাটি কিন্তু এখনো আছে, কিন্তু কোনো আতঙ্কের কথা আর কারোর কাছে শোনা যায় না। শুভরাত্রি বন্ধুরা, এই ছিল অরিজিৎ বাবুর পাঠানো ঘটনা। এরপর আমি দ্বিতীয় একটি ঘটনা বলবো, যে ঘটনাটা পাঠিয়েছেন ওনার নাম শ্যামসুন্দর বসু। শ্যামসুন্দর বাবুর বয়স এখন প্রায় 55-56। উনি কিছু যোগাভ্যাস করেন এবং তার সঙ্গে উনি বলেছেন যেটা শখ হিসাবে উনি জ্যোতিষচর্চা করে থাকেন। উনি বলছেন, আমি নিজে এক অন্য পেশার সঙ্গে যুক্ত, জ্যোতিষ চর্চাটা আমার পেশার থেকে নেশা বলতে পারেন। খুব যে আর্থিক উপার্জন বা খুব প্রফিট করার জন্য যে ব্যবসাটা করছি বা ব্যবসা হিসাবে আমি দেখছি তা কিন্তু নয়। আমি শখে আমার কাছে যারা কেউ হাত দেখাতে আসে বা কুষ্টি বিচার, জটক বিচার, আমি এইগুলো করে থাকি। খুব বড় তন্ত্র সাধনা বা ওই জাতীয় কিছু না, কিন্তু ছোটোখাটো কাজ আমি করতে পারি। উনি ওনার বাপ ঠাকুরদা ওনাদের কাছেই শিখেছিলেন। ওনারই একটা অদ্ভুত অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন, এবং শেয়ার করতে করতে উনি কেঁদে ফেলেছেন। উনি নিজে 2 কন্যা সন্তানের পিতা, 2 মেয়েই বিবাহিত। বর্তমানে উনি ওনার যে কাজ থেকে অবসরও নিয়েছেন,
এবং এই জ্যোতিষী চর্চা করেন এবং ঠাকুর দেবতার পূজা আরাধনা করেন। উনি বলছেন, আজকে এই ঘটনাটা অলৌকিক জোনে পাঠানোর উদ্দেশ্য আমি কত বড় জ্যোতিষী সেটা প্রমাণ করা না। ঠিক এভাবে উনি লিখেছেন, আমার এখানে পাঠানোর উদ্দেশ্য মানুষকে একটু অবগত করার যে বিপদে পড়লে আমরা জ্যোতিষীর কাছে যাই, শরীরে অসুখ বা এই জাতীয় কিছু হলে ডাক্তারের কাছে যাই, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে যে অন্য কেউ কিছু করছে কি না, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সবসময় অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত না। সেটার একটা মেসেজ উনি দিয়েছেন এই ঘটনার মাধ্যমে। শুনলে আপনারাও হয়তো বলবেন, অবাক হয়ে যেতে পারেন, বা অনেকে বলবেন হ্যাঁ এরকম ঘটনা শোনাই যায়। একটা মেয়ে তার বিয়ের আগে, যতক্ষণ না তার বিয়ে হচ্ছে, তার বাপের বাড়ির বাবা মা প্রত্যেকে তার বিয়ে নিয়ে চেষ্টা করতে থাকে, কিভাবে বিয়ে দেবো, বিয়ে ভালো হবে কিনা, এবং জ্যোতিষীর কাছে যায়। অনেক সময় যখন ঠিকভাবে কোনো কিছু যোগাযোগ হয় না, জ্যোতিষীর কাছে যায়। কিন্তু এটা একটা অন্য ঘটনা। উনি যে মেয়েটির কথা বলছেন, মেয়েটির বাবা মার সঙ্গে উনি পূর্ব পরিচিত। মেয়েটির বিয়ের ক্ষেত্রে বিভিন্ন উনি বলছেন ছকে অনেক বাধা ছিল, বিপত্তি ছিল, বিয়ে হচ্ছিল না। তো উনি সেগুলো সাময়িকভাবে কাটিয়ে দেন এবং তারপর মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাবার পর প্রায় 4-5 বছর কেটে যায়। রাস্তায় দেখা হলে কেমন আছেন পুরোহিত মশাই, উনি বলেন ভালো আছে। তা ওদের জীবনে আর কোনো সমস্যা অশান্তি আছে কি না উনি সব কিছু জানতেন না। অনেকদিন যোগাযোগ আর সেভাবে ছিল না, রাস্তায় দেখা হতো এই অবধি। তারপর একদিন সন্ধেবেলায় উনি যেদিনকে দেখেন, সেই দিনকে ওনার বাড়িতে যে চেম্বার উনি করেছেন আর কি, সেখানে সেই মেয়েটির বাবা মা আসে। তাদের মুখ চোখের অবস্থা দেখে মারাত্মক অবস্থা। বলছে, ঠাকুরমশাই বড্ড বিপদে পড়েছি, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে সপরিবারে গলায় দড়ি দিতে হবে। বলে কেন? না, জামাই এসে আমার মেয়েকে বসিয়ে দিয়ে গেছে, এবং এটা বলে কিছু অশান্তি, বলে অশান্তিটা বেশ গুরুতর। তবে আপনার এখানে অনেকজন আছে, আমি সবার সামনে বলতে পারবো না। আপনি বললো ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, এনাদেরকে আমি ছেড়ে দিই, লাস্টে আপনার সঙ্গে কথা বলবো। তো যে কজন ছিল তারা দূর দূর থেকে এসেছে। এনার বাড়ি কিন্তু শ্রীরামপুরে। সমস্ত সবার সঙ্গে কথা টথা বলে তারা যখন চলে গেল, উনি বললেন আসুন, এবার আপনারা বলুন কি বলতে চান। তারা দরজা বন্ধ করে দিয়ে এসে বসলো। বলল, আপনাকেও বলতে সংকোচ বোধ করছি, কারণ আপনি যদি কিছু খারাপ ভাবেন। তখন উনি বলেন যে দেখুন, আমি একজন পুরোহিত মানুষ, বয়স হয়েছে, ডাক্তারের কাছে রোগ গোপন করতে নেই, উকিলের কাছে সমস্যা গোপন করতে নেই, তেমন জ্যোতিষীর কাছে কোনো কিছু গোপন করতে নেই। আপনি যদি না বলেন, আমি কিন্তু তাহলে আপনার সমস্যার সমাধান করতে পারবো না, আমার কাছে আসাটাই আপনাদের বৃথা হয়ে যাবে। এসেছেন যখন বলুন। বলে বড্ড বিপদে পড়েছি বলে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকেন। বললো, মেয়েকে বসিয়ে দিয়ে গেল কেন? 5 বছর হয়ে গেল না বিয়ে হয়েছে? বলে হ্যাঁ, 5-6 বছর হয়ে গেল। বলে তাহলে? বলছে বিয়ের পর প্রথম প্রথম ঠিকই ছিল। আচ্ছা, এই ঘটনার কিছু কিছু অংশ কিন্তু, কিছু অংশ না, আমি বলবো ঘটনার অনেকটা অংশই কিন্তু একদমই 18 বছরের কম বয়সী কেউ শুনবেন না। আমি বলেই ঘটনাটা বলছি। কিছু কিছু জায়গায় সংকোচ বোধ আমার নিজেরও হচ্ছে। প্রথম জীবনে যেমন স্বাভাবিক আজকের যুগে স্বামী স্ত্রীরা সন্তান চান না, তো তারাও সেভাবেই এগোচ্ছিলেন, নানা রকম ওষুধপত্র ব্যবহার করতেন যাতে সন্তান না আসে, সেভাবেই তারা দিন কাটছিল তাদের। কিন্তু 3 বছর 3.5 বছর বাদে ওরা ভাবেন যে না, এবার আমাদের একটা সন্তানের প্রয়োজন। কিন্তু মানুষ ভাবলেই তো সব কিছু হয় না, কিন্তু তখন তারা স্বাভাবিকভাবে সন্তান গর্ভধারণ হচ্ছিল না। ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বিভিন্ন ওষুধপত্র, টেস্ট সব কিছু দেওয়া হয় স্বামী স্ত্রী দুজনেরই। এভাবে চলতে থাকে। এবার যখন 3.5 বছরটা 4 থেকে 5 বছর হয়ে যায়, ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যায় যে কেন সন্তান আসছে না, এখন তোরা সন্তান চাইছে কেন আসছে না। তো ডাক্তার কিছু বলেন যে স্ত্রীর কিছু সমস্যা আছে, আবার স্বামীরও সমস্যা আছে।
দুজনেরই কিন্তু চিকিৎসা দরকার, এবং ওই যে তারা ওষুধগুলো ব্যবহার করতো সেখান থেকে কিন্তু স্ত্রীর কিছু কমপ্লিকেশান এসছে। কি কমপ্লিকেশান, কি বৃত্তান্ত উনি লেখেননি, আর আমিও ডাক্তারি অত বিষয়ে যাচ্ছি না, মূল বিষয়ে চলে আসছি। এইবার যেখানে তারা প্রথম জীবনে সন্তান চাইতেন না, এবার সন্তানের জন্য তাদের মধ্যে একটা হাহুতাশ তৈরি হয়। কোনো অনুষ্ঠানে গেলে সবাই জিজ্ঞেস করে তোমরা কবে সন্তান নিচ্ছ, যেটা খুব স্বাভাবিক বাঙালি বাড়িতে হয়। বাড়িতে শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করতে থাকে, এই তো ওর বিয়ে হয়ে গেল, ওর একটা ছেলে হলো বা তার একটা মেয়ে হলো, তোমাদের কেন কিছু তোমরা ভাবছো না? সবই ভাবছে, কিন্তু সন্তান কিছুতে হচ্ছে না। এবার হচ্ছে তখন এইবার জিনিসটা বাড়াবাড়ি হতে হতে এতটা অশান্তিটা এত গুরুতর জায়গায় পৌঁছলো। মেয়েটি সারাদিন ঠাকুরের কাছে মানত করতো, যে যেখানে বলতো সে মন্দিরে যেত। এইবার শুরু হলো ওর ওপর একটু মানসিক নির্যাতন। স্বামী অফিস থেকে এসে যেখানে একসঙ্গে ওরা গল্প করতো, সিনেমা দেখতে যেত, টুকটাক বেড়াতে বেরিয়ে যেত, উইকেন্ডে কোনো ট্রিপে চলে গেল, এগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো। কথায় কথায় ছোটোখাটো ব্যাপারে অশান্তি, ঝগড়া, যেন সন্তান জন্ম দিতে না পারাটা মেয়েটার একটা বিশাল বড় অপরাধ হয়ে দাঁড়ালো, যেটা আদৌ নয়। নানাভাবে ও বুঝতে পারছে যে আমাকে আর আগের মতন তিনি স্বামী পছন্দ করছে না। শ্বশুরবাড়ির লোকেরাও যেন একটুখানি হেয় চোখে দেখছেন। শাশুড়ি মা যেন মনে হয় বাড়িতে কেউ আসলে কিছু গুজগুজ করে কথা বলে, ওকে দেখলে থেমে যায়। এবার যেহেতু একটা সমস্যার মধ্যে আছে, ওর সবসময় মনে হতো যেন আমাকে নিয়ে কথা বলছে, এবং তাদের আচার আচরণ যেন বুঝিয়ে দিত যে তাদের জন্যই তারা সে মেয়েটির জন্যই যেন তারা বংশধরের মুখ দেখতে পারছে না, সবই যেন তার দোষ। এইরকম সমস্যাটা আস্তে 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 বাড়তে থাকছিল। এই সমস্যাটা বেশ বাপের বাড়ি অবধি মেয়েটির পৌঁছয়। তার মা বাবা, আরও কিছু ডাক্তার, জ্যোতিষী, এবং জ্যোতিষীর কাছে পরিষ্কার বলেন যে আপনার কাছে আসিনি, হয়তো আপনার মনে হবে যে এখন এসেছি, তখন কেন আসিনি, কিন্তু আসলে সংকোচ থেকে আসতে পারিনি। বলো না না, আমি ওগুলো এখন আমার এসব ভাবার কথা না, আপনি আপনার সমস্যা বলুন। আমার কাছে আসেননি বলে যে আমি এখন রাগ করবো আপনাদের প্রতি, কেন অন্য জ্যোতিষীর কাছে গেছিলেন, সেটা আমি করতে পারি না। আপনাদের সঙ্গে বহুদিনের সম্পর্ক, ভালো বুঝেছেন, অন্য জায়গায় গেছেন, আমার কাছে নাই বা এলেন, সমস্যা কোথায়? এই করতে করতে সমস্যা যেখান থেকে শুরু হয়, মেয়েটি টিভি চ্যানেলে যেখানে বিভিন্ন জ্যোতিষীর প্রোগ্রাম হয়, জিনিসটা কিন্তু খুব প্রত্যেকটা মানুষের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, কোথা থেকে কোন সমস্যা আসতে পারে। সেখান থেকে টিভি চ্যানেলে একজন জ্যোতিষী, অনেক জ্যোতিষী প্রোগ্রাম দেখতো, বিভিন্ন লোক বিভিন্ন, এবং কাগজে অ্যাড দেখে ফোন করতো, এই চেম্বারে চলে আসুন, চলে গেল, ওখানে চলে আসুন, যে যেখানে বলতো ওরা স্বামী স্ত্রী কিন্তু চলে যেত। তারপরে বেশ কয়েকটা জায়গায় গেছে, কবজ থেকে পাথর সবই ধারণ করেছে, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না বলে আস্তে আস্তে সেখানেও তাদের ফ্রাস্ট্রেশন চলে আসছিল। আর টাকা পয়সা তো জলের মতো বেরিয়ে যাচ্ছিল, সেদিকে তো কোনো কথাই নেই। এরপরে টেলিভিশনে যে জ্যোতিষীর সঙ্গে মেয়েটির যোগাযোগ হয়, তিনি কিন্তু খুব নাম করা টেলিভিশন খুললেই তার প্রোগ্রাম নাকি দেখা যায়, আজও অবধি তার প্রোগ্রাম দেখা যায়। এবং তিনি অনুষ্ঠান করছেন, ওনার কথায় বেশ দেখাচ্ছেন, এখানে গিয়ে যজ্ঞ করছেন, এত লোক উপকার পেয়েছে, যে মেয়েটা খুব কনভিন্সড হয়ে যায় যে বাহ, ভালো তো, আমি তাহলে তো আমারও সমস্যা সমাধান হবে। দেখে যে একজনের সন্তান হয়নি, ওরই মতন সে সন্তান নিয়ে এসেছে অনুষ্ঠান। এবার ওর হাজব্যান্ড বলে, দূর, এগুলো অ্যাড করছে, হয়তো দেখো ওদেরকে দিয়ে করাচ্ছে। বলে না, তবু চলো না, ওনার কাছে একবার যাই। এই বলে বেশ বর্ধমানের অনেক ব্যাকসাইডে একটা গ্রামে উনি ওনার অ্যাড্রেস দিয়েছিলেন, যে এখানে আসুন, এখানে আমি বসি। কেউ যে ফ্রড সেটা মানুষ বুঝবে কি করে? এগুলো শুনলে মানুষের হয়তো জ্যোতিষী তান্ত্রিকদের ওপর থেকে ভরসাটা উঠে যাবে। তারা স্বামী স্ত্রী সেখানে যায়, সেখানে গিয়ে দেখে যে না, ভালো বাড়ি, সব কিছু, অনেক লোকজন যাতায়াত করছে, এবার বুঝতে পারে যে না, ওনার নাম ডাক আছে। পাড়ার মোড়ে গিয়ে বলতেই বাড়িটা দেখিয়ে দিল, ওরা গাড়ি নিয়ে গেছিল, অসুবিধা হলো না। সেখানে গিয়ে উনি বললেন যে আমার এখানে এরম মা আমার বাড়িতে
মায়ের স্বপ্নাদেশ পাওয়া, ওষুধপত্র আমি দিই, আমি সেরকম টাকা পয়সা নিই না। এবং সবথেকে ওটা যেটাতে কনভিন্সড হলো, অন্যান্য জ্যোতিষীদের মতন অত বিশাল ফিজ না, খুব সামান্য একটা টাকা নিল, খুব সামান্য কিছু মন্ত্র পুতো কিছু দিল টিল। এতে আরও ওরা খুশি হলো যে না, এ নিয়ে একদম জেনুইন তো হবে, এখানে আমরা উপকার পাবো। কিছু লোককে দেখলো তারা উপকার পেয়েছে, একদম মানে প্রচণ্ড এবার খুশি ওরা যে না, এখানে আমাদের খুব মানে ভালো কাজ হবে। এবার স্বামী স্ত্রী ওরা প্রায় 4-5 বার গেছে, এবং যতবারই যেত ওনার ব্যবহার এবং ওনার ফ্যামিলির মধ্যে যে খুব বেশি লোক ছিল তা না, তারা ভেতর দিকে থাকতো, উনি বাইরের রুমে যেখানে পুজোর ঘরে উনি লোককে দেখতেন, ওখানে আসতো বসতো। তো একজন বয়স্ক মতো ভদ্রমহিলা বাড়ির মনে কাজ করতো, সে এসে বলতো বসুন, উনি পুজো করছেন, আপনাদের ডেকে দেবো, পুজো হয়ে গেলে আপনাদের ডাকবে। তো ওরা ওখানে বসে থাকতো, ওয়েট করতো, কোনো কিছু অ্যাবনর্মালিটিস কিছু লাগেনি, একদম নর্মাল। 5-6 বার যাতায়াত করে, সব কিছু করে। এবার ওই জ্যোতিষী ভদ্রলোক মেয়েটিকে একদিন ফোন করে দুপুরবেলা, ফোন করে বলে যে তোমাকে এই মন্ত্রগুলো তো দিয়েছি, এইগুলো তো করেছি, তুমি একটা কাজ করো, তোমাকে আরও কিছু মন্ত্র বলবো, তোমার স্বামীর কিছু সমস্যা আছে, কিন্তু তোমার স্বামীকে বললে তোমাদের সংসারে তো অশান্তি হবে, আমি চাই না তোমার সংসারে কোনো অশান্তি হোক, এটা আমি শুধুমাত্র তোমাকে বলছি, তুমি একটা কাজ করো, আমি যেরকমভাবে বলবো তুমি সেভাবে কন্টিনিউ করো, দেখো তুমি মানে মা ডাক খুব সহজেই শুনতে পাবে, আর তোমার জীবনে সব দুঃখ কষ্ট চলে যাবে, বাড়ি পরিবার থেকে যে কষ্টটা পাচ্ছ, যেন মনে হচ্ছে কেউ তোমায় পাত্তা দিচ্ছে না, এগুলো তোমার জীবনে থাকবে না। এবার তার তো ওটাই আকাঙ্ক্ষিত চাওয়া, তার জন্যই তো সে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, সে তো ওটা বললে তো সে খুশি হবেই। সেখানে উনি ভদ্রমহিলা প্রচণ্ড মানে হ্যাঁ বাবা ব্যবস্থা করে দিন, আমার স্বামীকে কিছু জানাবো না, আপনি যা বলবেন আমি তাই করব। শুরু হলো সমস্যা। উনি ভিডিও কলে বলে, ভিডিও কল তোমার তো বারবার আসতে পারবে না স্বামীকে ছাড়া একা, তুমি একটা কাজ করো, ভিডিও কলে আমার সঙ্গে আমি মন্ত্র বলছি, তুমি মন্ত্রগুলো আমার সঙ্গে সঙ্গে বলো। এবার ভদ্রলোক মন্ত্র বলেন, ও মন্ত্র বলে। এইবার থেকে শুরু হলো, ভদ্রলোক বললেন এখানে কিছু কামাক্ষার মন্ত্র আমি পাঠ করব, তো সেগুলোতে দেখো কিছু নিয়ম মানতে হবে, এটা লজ্জার কোনো ব্যাপার না, ডাক্তারের কাছে কি তোমরা লজ্জা পাও? আমরাও তো এক ধরনের চিকিৎসক, আমাদের কাছে লজ্জা পেলে কিন্তু তোমার সমস্যার সমাধান হবে না, এবার তোমার ব্যাপার, তুমি না চাইলে তুমি যেমনভাবে আসছো সেরকম আসো, আমি মন্ত্র পড়ে দিচ্ছি, তোমরা টোটকা করো। তো সেখানে উনি বলছেন যে না না, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি কোনো কিছুতে আমরা অবহেলা করব না, আপনি যেটা বলবেন সেটাই ফাইনাল, বলুন আমায় কী করতে হবে। তখন উনি আস্তে আস্তে নানা রকম এমন কথা বলতে শুরু করেন যেটা কোনো অপরিচিত ভদ্রলোক একজন মহিলাকে বলতে পারেন না। মেয়েটিকে একে বলে হিপনোটাইজ করা, এমনভাবে উনি ব্রেন ওয়াশ করেছিলেন, অতদিন ধরে গিয়ে 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 ওদের এমন একটা বিশ্বাস মানে জিতেছিলেন। এবার সাধারণ মানুষ আমরা কি, আমরা তন্ত্র বিদ্যা কি এগুলো তো বেশি জানতে পারি না, তো ও খুবই মানে দুর্বল জায়গা মানুষের, ও খুব কনভিন্সড হয়ে গেছিলো, আপনি যা বলবেন তাই করবো, আমার সন্তান, আমি মানে মা হতে চাই, আর কিচ্ছু আমার জীবনে চাই না। এভাবে আস্তে আস্তে ওই ফাঁদে জড়িয়ে পড়তে থাকে। সে যা বলে সে তাই, এটা জোগাড় করে রাখো, এটা জোগাড় করে রাখো, তাই জোগাড় করে মন্ত্র পড়ে। এবার মন্ত্র পড়া ভিডিও কল প্রথম 2 দিন ঠিকঠাকভাবে চলল, তারপর থেকে মেয়েটিকে নানাভাবে বিভিন্ন অশ্লীল ভাবে, আমি পরিষ্কার বলতে পারছি না, তোমরা বুঝতেই পারছো, তাকে নানা রকমভাবে অঙ্গ প্রদর্শনের জন্য উনি বলতেন, এবং সে এমনভাবে হিপনোটাইজ করেছিল, সে যা বলতো যে আমি ফুঁ দিচ্ছি তোমার কাছে ফুঁটা পৌঁছে যাচ্ছে, মেয়েটি বললো হ্যাঁ আমার কাছে পৌঁছে যাচ্ছে, কিছু কিছু যেন সেই ম্যাজিকের মতন। মেয়েটির বিশ্বাস আরও বাড়তে লাগলো, এবং মেয়েটির কিছু গোপন ছবিও তিনি পেয়ে গেলেন। বুঝতেই পারছো আমি কিছু বলতে পারছি না, মানে যা বলতে পারছি না সেটাও তোমরা বুঝতে পারছো। মেয়েটিকে পুরোপুরি শারীরিকভাবে উনি ভিডিও কলে দেখা টাকা সমস্ত কিছু। এরপর যেটা খুব গুরুতর সমস্যা হলো, তার ঠিক 4-5 দিন কোনো যোগাযোগ নেই, মেয়েটির মধ্যে এবার একটা লজ্জা বোধ আসছে যে আমি ঠিক করলাম না ভুল করলাম, কারণ মানুষের কিন্তু দুটো মন থাকে, একটা হচ্ছে যে তো ইমোশনাল
সেখান থেকে সে কন্ট্রোল করতে পারছে না, যে যা বলছে তাই করছে। দ্বিতীয় কিন্তু একটা শিক্ষিত মানুষের একটা চেতনাও থাকে, চেতনা কিন্তু তাকে বারবার বলছিল যে কাজটা তুমি ঠিক করোনি, হাজব্যান্ডকে না জানিয়ে এই ভিডিও চ্যাট করাটা কি ঠিক হলো? আচ্ছা লোকটা খারাপ নয় তো? এতক্ষণ বাদে তার মনে হয়েছে ঘটনাটা ঘটার পর। তারপর 5-7 দিন বাদে তার সেই গোপন ছবিগুলো মেয়েটিকে উনি হোয়াটসঅ্যাপ করেন, করে বলেন তোমার হাজব্যান্ডকে এটা পাঠিয়ে দিলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। তখনও কিন্তু ভালোভাবে বলছে তুমি কিন্তু ওরা তো বুঝতে পারবে না, উনি বুঝতে পারবে না, তুমি একটা কাজ করো, তুমি আমার এখানে চলে এসো। এবার মেয়েটি বুঝতে পারে যে ও ফাঁদে পড়ে গেছে। এবার কাউকে বলতে পারছে না, না মা বাবাকে তো বলতে পারবে না, সবাই বলবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, না তোর মানে বুদ্ধিভ্রষ্ট হয়েছে। হাজব্যান্ডকে তো বলতেই পারবে না, কাকে বলবে? এমন একটা বিষয়ও জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে জাতা কলের মতো, যে ও কাউকে বলতে পারছে না। এবং ও একদিন বাপের বাড়ি যাচ্ছি মিথ্যে কথা বলে ভাবলো যে লোকটাকে কিছু টাকা পয়সা দিলে যদি ব্যাপারটা চেপে যায়, কারণ জানাজানি হলো তো এবার একে তো ওর পরিবারে ওর পরিস্থিতিতে খুবই টলমলো অবস্থা। কেন উনি কিন্তু এতদিন ধরে বুঝে গেছেন যে মেয়েটির পরিস্থিতি খুবই খারাপ, বাপের বাড়ি খুব মধ্যবিত্ত বাড়ি। এখন যদি একটা বিবাহিত মেয়ে, এত বছর বিয়ে হয়েছে, বাপের বাড়িতে তারা দিয়ে চলে যায় মানে বিশাল বিচ্ছিরি ব্যাপার হবে। সুতরাং মেয়েটিকে এখন যা বলবো, মেয়েটি এখন তার কবজায় এসে গেছে, সে তাই করবে। সেই আনন্দে ভদ্রলোক তাকে দিয়ে নানাভাবে নানান খারাপ কাজ করিয়ে নেয়। এটা আমি আর ডিটেলে বললাম না। মেয়েটি প্রায় তার কাছে যেত এবং স্বাভাবিকভাবে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এবং আমি বলেওছি যে চিকিৎসা চলছিল তার ও তার স্বামীর, যদিও তার ওষুধপত্র ডাক্তারের থেকে তাদের কাছে যেন বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল জ্যোতিষী তান্ত্রিক, আইভিএফ, এরকম নানা রকম চিকিৎসা পদ্ধতি ডাক্তাররা সাজেস্ট করতেন। হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বলেছিল আপনার তো কিছু প্রবলেম আছে। তো ওরা ডাক্তার কিছু বললে এটা হয়তো আমাদের সমস্যা, ভালো লাগে না শুনতে, ডাক্তারের কাছে খরচা বেশি হবে, ডাক্তাররা পেশেন্ট ধরে রাখতে চায়, এরকম নানা রকম ধারণা। কিন্তু জ্যোতিষীর কাছে যেতে একদম এক পায়ে স্বচ্ছন্দ, সেভাবেই। এরপরে যখন মেয়েটি গর্ভধারণ করে, তারপরে ডাক্তারের কাছে যাওয়া হয়। প্রথম তো তারা খুব আনন্দিত হয় যে এতদিন বাদে তাদের জীবনের সব কষ্ট চলে গেছে, তারা সন্তানের মুখ দেখতে পাবে। কিন্তু ডাক্তার বলেন অন্য কথা। যে ডাক্তারকে ওরা দেখাতেন তিনি বলেন যে আপনার যে সমস্যা আছে, ওনার হাজব্যান্ডের যে সমস্যাটা আছে, সেই সমস্যার কোনো সমাধান হয়নি এবং এক্ষেত্রে ওনার একটা সন্তানের বাবা হওয়াটা একদম অসম্ভব। এমন নয় যে ওর সেই যে সমস্যাটা আছে তার কোনো চিকিৎসা সম্ভব না, আজকের মেডিকেল সায়েন্স যা উন্নত সব কিছুরই চিকিৎসা হয়, কিন্তু এই অবস্থায় সন্তানের বাবা কি করে হলেন উনি, এরকম একটা কোয়েশ্চেন মার্ক ডাক্তার রাখেন। এই কোয়েশ্চেন মার্কটাই হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম আসে, তাহলে কি তোমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক আছে, এরকম নানা রকমভাবে মেয়েটিকে চেপে ধরতে মেয়েটি মানে জেরার বসে সব সত্যি কথা বলে ফেলে। তারপর যেটা হবার তাই হলো, তারা জ্যোতিষীকে এবার বলতে গেলে তো বাড়ির ব্যাপার জানাজানি হয়ে যাবে, কেন জ্যোতিষীর কাছে তো তারাও গেছেন, জ্যোতিষী তো ফোনও ধরছে না, কোনো করছে না। ন্যাচারালি কিছু বলতে গেলে আমাদের সমাজে তো মেয়েটাকেরই অপমান হবে, হাজব্যান্ডের অপমান হবে, কারণ সবাই জেনে যাবে যে তার সমস্যা আছে একটা, পুরুষ মানুষের কাছে ওটা খুবই লজ্জার বিষয়। তো যেটা হলো, মেয়েটির বাপের বাড়িতে খবর দেওয়া হয়, হুলুস থুলুস কাণ্ড হয়, মেয়েটিকে তারা পৌঁছে দেয় এবং বলে যে একে আর আমরা রাখবো না আমাদের বাড়িতে, এরকম খারাপ মেয়ে আমাদের পরিবারে এর জন্য কোনো জায়গা নেই। এরকম একটা কষ্টের মুহূর্তে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে, মেয়েটি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তার গর্ভের সন্তানটিও নষ্ট হয়ে যায়। তাতে মেয়েটির কোনো দুঃখ ছিল না, যে সন্তানের জন্য হাহাকার করতো, এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে সন্তান এসছে, খুবই কষ্টের জীবনটা হয়ে যায়। এবং সেই তান্ত্রিককে যখন সেই পরিবার থেকে থ্রেট করা হয় বা কিছু করা হয়, সে নাকি এমন কিছু ব্ল্যাক ম্যাজিকের কাজ করেছিল যাতে মেয়েটির মানসিকভাবে মেয়েটি ডাউন হয়ে যাচ্ছিল, মাথা খারাপের মতন, সব যেন সব কথা বাইরের লোক কেউ এলে তাকে হড়হড় করে সব বলে দেওয়া, তাকে দেখেই মনে হচ্ছিল তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তখন তারা বাধ্য হয়ে এই জ্যোতিষীর কাছে এসে বলেন আমাদের মরা ছাড়া কোনো রাস্তা নেই, এরম এরম ঘটনা ঘটে গেছে। বলেন দেখুন যেগুলো ঘটে গেছে সেগুলো তো আমার কিছু করণীয় নেই, তবে ওর
কুষ্টিটা খুলে দেখেন যে ওর কুষ্টিতেই ছিল যে এরকম সমস্যা হতে পারে, এবং ওর মা বাবাকে বলেছিল যে বিয়ে আরও কিছুদিন বাদে দিতে, আরও কিছু অপেক্ষা করতে, কিন্তু তারা করেনি। এবং ওই সময়টা ওর একটা ফাঁড়া ছিল এবং সেটাই ঘটেছে। এরম একটা খারাপ চক্রে জড়িয়ে যাওয়ার একটা যোগ ছিল, সেটাই ঘটেছে। তারা তখন শোনেনি, তার কথা ভালো লাগেনি। তখন তিনি তার ক্রিয়ার মাধ্যমে আস্তে 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 মেয়েটিকে বিভিন্ন রকম প্রকৃত যোগ্য সব কিছুর মাধ্যমে সব কিছু ঠিকঠাক করেন। মেয়েটি এখন ভালো আছে। হাজব্যান্ড ওয়াইফে অনেক বুঝিয়ে সুঝিয়ে, প্রায় 1 বছর ওরা দূরে ছিল, এখন বুঝিয়ে সুঝিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আস্তে আস্তে তিনিও তার হয়তো স্ত্রীকে পুরোপুরি ক্ষমা করতে পারবেন কিনা সেই হাজব্যান্ড কেউ জানে না, কিন্তু কিছুটা মেনে নিয়েছে, কিছুটা মানেনি, কিন্তু এভাবে কোনো রকমের সংসারটা জোড়াতালি লেগেছে। তবে মেয়েটি শ্বশুরবাড়ি তার জায়গা পায় না, হাজব্যান্ড ওকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। উনি এই ঘটনাটা শেয়ার করলেন এটা জন্য যে প্রথমত কাউকে এভাবে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আপনি আপনার দুর্বল সময়ে জ্যোতিষীর কাছে যাবেন, তান্ত্রিকের কাছে যাবেন, সেটাই স্বাভাবিক। ভালো সময় আমরা কেউ যাই না, কিন্তু তার বলি নিজেদের চেতনাকে লুপ্ত করে সে যা বলছে বিশ্বাস করবো, এটা কিন্তু ঠিক না, যতই তাকে আপনার বিশ্বাসযোগ্য মনে হোক না কেন। আর তাদেরকে খেপিয়ে দেওয়াটাও কোনো কাজের কথা না, কারণ তারা এমন কিছু গুপ্ত বিদ্যা জানেন যেটা আপনার উপকার না করুক, অপকার কিন্তু করতে পারে। সবাই কিন্তু নয়, ভালো মানুষ পৃথিবীতে আছেন, কিন্তু ভালো খারাপ চিনব কী করে আমরা? তো সাবধানতা অবলম্বন করাটাই শ্রেয়। এখন আমাকে কমেন্ট বক্সে অনেকে জিজ্ঞেস করবে সেই জ্যোতিষীর নাম বলুন, তান্ত্রিকের নাম বলুন। ন্যাচারালি সে ভদ্রলোক আমাকে, যদিও বা উনি জানেন, উনি আমাকে সেই জ্যোতিষী তান্ত্রিকের নাম লিখে পাঠাননি, এবং এরকম প্রচার কোনো প্রমাণ ছাড়া আমরাও একটা ইউটিউব চ্যানেল করতে পারি না। শুধুমাত্র ব্যক্তিকে, সেটার থেকে বড় কথা খারাপ মানুষ ভালো মানুষ সবার মধ্যে থাকে, আমাদেরকে সচেতন হওয়া দরকার। এই ঘটনাটা সিলেক্ট করার কারণ আমার মনে হয় অনেক মানুষ আমাকে কমেন্ট করেন কিছু ঘটনা শুনলে, এই পীর বাবার অ্যাড্রেসটা দিন না দিদি, ওই জ্যোতিষীর অ্যাড্রেসটা। দেখুন সবাই ভালো, আমার কাছে যারা ঘটনা শেয়ার করছেন তাদের বিশ্বাস করে সেই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি, কিন্তু তাদের মধ্যেও তো কেউ খারাপ আছেন। কার সঙ্গে কি ঘটবে কেউ কিন্তু বলতে পারে না। ওই মেয়েটির সঙ্গে যেটা ঘটলো সেটা কিন্তু আর সবার সঙ্গে ঘটেনি, তাহলে তো হুলুস তুলুস কাণ্ড হয়ে যেত, তাই না? মিডিয়া খবরে সব জায়গায় ছড়িয়ে যেত। ভদ্রলোক কি অদ্ভুতভাবে, একটা মধ্যবিত্ত পরিবার তো একটা লজ্জা নিয়ে চলে, একটা সামাজিক লজ্জা। তারা বেশি চেঁচামেচি করলে, বেশি লোক জানাজানি হলে তাদের গায়ে কালি ছিটবে, এবং এই মিডল ক্লাস মেন্টালিটির এই দুর্বলতাটাকে ভদ্রলোক খুব সুন্দরভাবে, ভদ্রলোক বলাটাও তাকে উপযুক্ত কিনা আমি জানি না, খুব ভালো করে ক্লাস করেছেন উনি। এটুকুই বলার, তোমরা সতর্ক থেকো। আজকে একটু অন্যরকম ঘটনাটা হয়তো হয়ে গেল, জানি না কতটা অলৌকিক শোনালো, কিন্তু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যদি তোমাদের এই ধরনের ঘটনা ভালো না লাগে, আমি কথা দিচ্ছি এরকম শেয়ার করবো না ভবিষ্যতে, তবে মনে হলো আজকের দিনে এটা শেয়ার করা খুব দরকার। আজকে শেষ করছি, কমেন্ট বক্স নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। যাদের কমেন্ট পড়া হয় না বা যারা ঘটনা পাঠাচ্ছ পড়া হচ্ছে না, প্লিজ ধৈর্য ধরো, তোমাদের ঘটনাও পড়া হবে। বিশ্বাস রেখো, ফিরে আসছি আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।